ক্লাস মোটামুটি শুরু করা যায়। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমি শুরুতেই বলে রাখছিলাম যে এই মাসের কিন্তু ফাইনাল উইকে তোমাদের কার্ড ফাইনাল হবে। ঠিক আছে? তো বুঝিনি স্যার। এই মাসের সেপ্টেম্বর মাসের ফাইনাল উইকে তোমাদের কার্ড ফাইনাল হবে একটা, মানে ফোর্থ উইকে। ঠিক আছে? কারণ আমাদের কারিকুলাম অনুযায়ী অক্টোবরে আমরা টার্ম রাখছি। অক্টোবরের আগে আমরা 2টা কার্ড সবসময় কমপ্লিট করি, মানে টার্মের আগে। একইভাবে এমবিবিএস বিডিএস এর জন্য একই নিয়ম। তো তোমাদের প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি এখন যে রানিং কার্ডটুকু চলতেছে সেটার উপরে তোমাদের কার্ড ফাইনাল দিতে হবে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে। ঠিক আছে? স্যার কার্ডের মধ্যে স্যার আমাদেরকে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো তো থাকবে স্যার, না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলা। আমরা অনলাইন ক্লাস তো আর এখন যেভাবে নিচ্ছি, অনলাইন ক্লাস আমরা যতদূর পর্যন্ত শেষ করাবো ফাইনাল উইকের আগ পর্যন্ত অতদূরই থাকবে, এর বেশি আর না, গতবারের মতো আর কি। ঠিক আছে? তো আমাদের যেটা মাইক্রোবায়োলজি, জেনারেল ব্যাকটেরিওলজি তো কমপ্লিট হয়ে গেছে। জেনারেল ব্যাকটেরিওলজির পরে ইমিউনোলজি। ঠিক আছে? জি তো স্যার। নিয়ম হচ্ছে গিয়ে, ক্লাসের নিয়ম হচ্ছে গিয়ে জেনারেল ব্যাকটেরিওলজি যদি একজন টিচার পড়ায়, অপরজন টিচার ইমিউনোলজি পড়াবে, দুইটা প্যারালালি চলবে। ঠিক আছে? তো যেহেতু একটা অনলাইনে এত কিছু করা সম্ভব না এবং একটা কার্ড প্যারাল দিতে হবে, এই জন্য জেনারেল ব্যাকটেরিওলজিতে আমরা আগে শেষ করে দিচ্ছি। এখন টিউটোরিয়াল ক্লাসের মতোই আমরা ইমিউনোলজিটাই পড়াবো। ঠিক আছে? অ্যাকর্ডিং টু কারিকুলামে যেভাবে দেওয়া আছে সেভাবে পড়াবো। আর আমি তোমাদেরকে আহ, বেশ কিছু ইমিউনোলজি ক্লাস শুরুর দিকে আমি নেব, এরপরে স্যার নেবেন। আর আমার যে ক্লাসগুলো সেগুলো তোমাদেরকে কিন্তু আমি নোটগুলো আগে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। তো নোটগুলো তোমরা একটু এ থেকে পড়ে রাখলে তোমাদেরই সুবিধা হবে। কিছু টার্মিনোলজি আছে যেগুলো তোমরা আগে কখনো শুনো নাই, এই ফার্স্ট টাইম শুনবা। ঠিক আছে? তো আর ইমিউনোলজি সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে স্কিপ লিশনে যাওয়া যায় না। জেনারেল ব্যাকটেরিওলজি ধরো একজন টিচার একটা টপিক পড়ালো, আরেকজন টিচার আরেকটা টপিক পড়াতে পারে, কিন্তু ইমিউনোলজি হচ্ছে স্টেপ বাই স্টেপ এগাতে হয়, না হলে এটা ধরা যায় না, অনেকটা অঙ্কের মতো। ঠিক আছে? তো এখন ইমিউনোলজি স্টার্টিং এ আমি একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে, বেসিক কনসেপশন অফ ইমিউনিটি, একদম শুরুর দিকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, পরে এটা স্টপ করে আবার জেনারেল ব্যাকটেরিওলজিতে কিছু ক্লাস আমাকে নিতে হয়েছে। তো এখন বেসিক কনসেপশন নিয়ে একটু 10-15 মিনিট কথা বলে আমরা মেইন টপিকসে চলে যাব। তার আগে তোমাদেরকে আমি একটু কারিকুলামটা দেখাই দিচ্ছি। এটা দেখা যায়? টেস্টটুকু দেখা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখানে ইমিউনোলজি কন্টেন্ট, জেনারেল concept of immunology and its application, immunity classification and differences. তারপর দেখো অ্যান্টিজেন, ইমিউনোজেন, হেপটেন, অ্যান্টিবডি, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন। অ্যাকচুয়ালি অ্যান্টিজেন, অ্যান্টিবডি এই দুইটাই বিশাল চ্যাপ্টার। ঠিক আছে? এখানে একসাথে অনেক কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু এক একটা বিশাল চ্যাপ্টার। ওকে, ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন একই কথা, এটা একটা আলাদা চ্যাপ্টার। কমপ্লিমেন্ট, মেজর histocompatibility complex, lymphatic traffic system, formation and maturation of T and B cell, their difference and function, hypersensitivity, introduction of immunodeficiency, immunotherapy, autoimmunity, tumor immunity, transplant. এই যে লাস্টের যে টপিকটুকু দেখতেছো, এটা তোমাদের আগের কারিকুলামে ছিল না। ঠিক আছে? আগের কারিকুলামে এখানে অনেক কিছু ছিল না, এগুলো তোমাদের কারিকুলামে অ্যাড করা হয়েছে। ওকে, আবার যেভাবে সাজানো হয়েছে সাজানোটা ঠিক হয় নাই। আমরা যখন স্টেপ বাই স্টেপ করব, জেনারেল কনসেপশনের পরে দেখা যাচ্ছে আমরা লিম্ফেটিক ট্রাফিক সিস্টেমে চলে গেছি, তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে? এখানে টপিকস গুলো দেওয়া আছে, কিন্তু এখানে সাজায় দেওয়া নাই। তো আমরা একটু সাজায় গুছায় পড়বো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? তো আমরা এখন আমাদের আগের পুরানো পড়াটাতে ফিরে যাই।
স্লাইডটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো, তোমাদেরকে আমি আগে পড়াইছিলাম, নোটও প্রোভাইড করছি যে ইমিউনোলজি কাকে বলে। প্রথমে ডেফিনেশনটা, ঠিক আছে? ডেফিনেশনের মধ্যে তোমাদের দুইটা ওয়ার্ড খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে সেলুলার এন্ড হিউমারাল কম্পোনেন্ট অফ দ্য ইমিউন সিস্টেম। তাহলে আমাদের ইমিউন সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে অ্যান্টিবডি। ওকে, তোমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা নির্ভর করে কিন্তু দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে তোমার ব্লাড সেলের উপর, বিশেষ করে ডাব্লিউবিসি এর উপর, আর একটা হচ্ছে অ্যান্টিবডির উপর। ওকে, আর জি এই স্যার। সেল এবং অ্যান্টিবডি মিলে যে কোনো ফরেন বডিকে, যে কোনো মাইক্রো অর্গানিজমকে তোমার ক্ষতি করতে বাধা দেয়, ইনহিবিট করে, নিউট্রালাইজ করে দেয়। সে যাতে তোমার সেলের ভিতরে প্রবেশ করতে না পারে বা তোমার অর্গানে কোনো ড্যামেজ করতে না পারে, সেটাই তারা মেনটেন করে, সেল এবং অ্যান্টিবডি। ওকে, আচ্ছা, তারপরে দেখো, আমাদের ইমিউন সিস্টেম বা ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইননেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইননেটের অপর নাম হচ্ছে নন স্পেসিফিক, অ্যাকোয়ার্ডের অপর নাম হচ্ছে স্পেসিফিক। ইননেটকে আমরা বলি ইননেট বা ইনবর্ন, যেটা নিয়ে আমরা জন্মাইছি, সেটাকে আমরা বলি সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আর অ্যাকোয়ার্ডকে বলতেছি থার্ড লাইন অফ ডিফেন্স। ঠিক আছে? তো তোমাদের এলাকায় গার্ড থাকে, এলাকা থেকে বের হলে পুলিশ স্টেশন থাকে, ঠিক আছে? আবার যদি খুব সমস্যা দেখা যায় কি হবে, মিলিটারি আর্মি এরা চলে আসে। তাহলে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ডিফেন্স। এলাকার দারোয়ান হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, পুলিশ হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স, আর্মি মিলিটারি এগুলো হচ্ছে থার্ড লাইন ডিফেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমি তোমাদেরকে পড়াইছি। ক্রাইটেরিয়া গুলা: they are present from birth, response are broad spectrum, it has no memory, there is a limited role of recognition molecule. তাহলে ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ইননেট ইমিউনিটির কিছু সেল থাকে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিরও কিছু সেল থাকে। ইননেট ইমিউনিটির সেলগুলো কি কি বলতে পারবা? তোমাদের কেউ কি পারবা? ইননেট ইমিউনিটির সেল, একটা কথাই মনে রাখবা, অ্যাকোয়ার্ড ইমিউনিটির সেল হচ্ছে লিম্ফোসাইট, অ্যাকোয়ার্ড ইমিউনিটির সেল হচ্ছে লিম্ফোসাইট, আর বাকি সবকিছুই ইননেট ইমিউনিটির সেল। ঠিক আছে? তাহলে ইননেট ইমিউনিটির সেল বললে প্রথমে যে নামটুকু আসে তার নাম হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে? নিউট্রোফিলের কাজ হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস করা। আমরা পরবর্তী টপিকসে সেলগুলোর ফাংশন করব। তাহলে ইননেট ইমিউনিটির ক্রাইটেরিয়া হচ্ছে কি দেয়ার রেসপন্স আর ব্রড স্পেকট্রাম। সে চিনবে এটা একটা মাইক্রো অর্গানিজম। ঠিক আছে? সে এদূরও চিনতে পারে যে এটা একটা ব্যাকটেরিয়া, কিন্তু এই ব্যাকটেরিয়ার নাম কি সে এটা চিনবে না। এটা কি স্টেফাইলোকক্কাস অরিয়াস নাকি ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, সে এটা বুঝবে না। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারবে যে এটা স্টেফাইলোকক্কাস অরিয়াস, এটা ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। ঠিক আছে? এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিন্তু মেমোরি থাকে। স্টেফাইলোকক্কাস অরিয়াসকে সে একবার দেখলে ভবিষ্যতে সে কখনোই ভুলবে না। কিন্তু ইননেট ইমিউনিটি আছে, সেগুলো একবার দেখলেই মনে রাখতে পারবে, এরকম কোনো কথা নাই। সে তার কাছে প্রত্যেকবারই ওই মাইক্রো অর্গানিজমটাকে নতুন বলে মনে হবে। ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়া গুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে কম্পোনেন্ট অফ ইননেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ইননেট ইমিউনিটির কম্পোনেন্ট গুলো পরীক্ষা সবসময় জিজ্ঞেস করা হয়। আমি বলছি ইননেট ইমিউনিটি হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে কি এগুলো, যেগুলো মাইক্রো অর্গানিজমকে শরীরে প্রবেশ করতে বাধা দেবে, সেলে প্রবেশ করতে বাধা দেবে। ঠিক আছে? যেমন তোমার ইনটেক স্ক্রিনের মধ্যে মাইক্রো অর্গানিজম দিয়ে দিলাম, কিছু হবে না যতক্ষণ না সেটা পেনেট্রেট করতে না পারে। ওকে, তারপরে তুমি একটা কন্টামিনেটেড পানি খেয়ে ফেললো, কিন্তু তোমার স্টোমাকে যে HCl আছে, ওই কন্টামিনেটেড পানিতে যে ব্যাকটেরিয়া ছিল সেগুলোকে সে ডেস্ট্রয় করে দিতে পারে। তাহলে এগুলো হচ্ছে সব ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে? তারপরে মনে করো মাইক্রো অর্গানিজম বডির ভিতর ঢুকে পড়লো, তো বডির ভিতরে ব্লাডে অনেকগুলো সেল আছে, আর এই সেলগুলা চেষ্টা করবে মাইক্রো অর্গানিজমকে ডেস্ট্রয় করে ফেলতে। তো তারা হচ্ছে কি সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ঠিক আছে? তাহলে ইননেট ইমিউনিটির অনেকগুলো কম্পোনেন্ট আছে, বিশেষ করে সেল যেগুলো আছে ওগুলো হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স।
তার পাশাপাশি কিছু ইনফ্লামেটরি সাবস্টেন্স থাকে। তোমরা তো ইনফ্লামেশন পড়ছো, প্যাথোলজিতে পড়ছো না? হ্যাঁ, প্যাথোলজিতে জি স্যার। পড়ছো। ইনফ্লামেশন ভালো নাকি খারাপ? ভালো স্যার। অবশ্যই ভালো। ইনফ্লামেশন ভালো বলেই তুমি শুরু থেকে অ্যালার্ট হচ্ছ, ঠিক আছে? সেলুলার রেসপন্স হয় স্যার। হ্যাঁ, আমাদের যেমন ধরো ডায়াবেটিক পার্সন যারা, তাদের কিন্তু ইনফ্লামেশনটা একটু কম বুঝে তারা। তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে তারা ইনফ্লামেটরি কন্ডিশন গুলো একটু কম বুঝে। তোমার হাতে আঙ্গুলের মধ্যে একটা কাটা ফুটলে তুমি যেরকম ব্যথা পাবা, একজন ডায়াবেটিক রোগী এরকম ব্যথা পাবে না, ঠিক আছে? সো কৃষক সে যখন ক্ষেত খামার, তার পায়ের মধ্যে কাটা ফুটে গেল, সে এই কিন্তু ওই ব্যথা কম পাওয়ার কারণে বা ব্যথা না বুঝার কারণে সে পায়ের যত্ন নেয় না, এবং ওখান থেকে ওই কাটার মধ্যে যে জীবাণুগুলো ছিল, ব্যাকটেরিয়া গুলো ছিল, ওই জায়গায় সে কি করে, প্রলিফারেট করে এবং বড় একটা ইনজুরি, ক্ষত সৃষ্টি করে, ঠিক আছে? তো এমনও হয়ে যায় যে এত বেশি পরিমাণে সে ঘা বা ক্ষত সৃষ্টি করে, এবং ওই মানুষের শরীরে সুগার যদি বেশি থাকে, সে বেশি বেশি সুগার কনজিউম করে, ব্যাকটেরিয়া গুলা প্রচুর পরিমাণে প্রলিফারেট করে ওই জায়গাটা টোটালি ড্যামেজ করে দেয়। এমনও হয়ে যায় পা পর্যন্ত কেটে ফেলতে হয়, ঠিক আছে? ওই জন্য বলছে ইনফ্লামেশন অবশ্যই ভালো। ওকে, তো এই যে আমাদের যে সেলগুলো আছে তার পাশাপাশি কিছু ইনফ্লামেটরি সাবস্টেন্স আছে। ওকে, তো এইগুলো সবই কিন্তু তোমার কি করতেছে, এগুলো হচ্ছে গিয়ে ফ্যাক্টর দ্যাট লিমিট গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম উইদিন দ্য বডি। দে আর দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স, ঠিক আছে? সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এটা আমি তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম যে আমাদের বোন ম্যারোর মধ্যে প্লুরিপটেন্ট স্টেম সেল থাকে, এবং সেখান থেকে মাইলয়েড লাইন্স এবং লিম্ফয়েড লাইনেস, দুইটা লাইনেস বা সিরিজ স্টার্ট হয়। তো লিম্ফয়েড লাইনেস থেকে লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেল তৈরি হয়, আর মাইলয়েড লাইনেস থেকে আর বাকি সবগুলো সেল তৈরি হয়, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি এটাও বলছিলাম, মনোসাইটটা কিন্তু আমাদের ইমিউনোলজির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই মনোসাইটটা টিস্যুতে গিয়ে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। আর এই ম্যাক্রোফেজের কিন্তু অনেক কাজ আছে, ইমিউন সিস্টেমে ম্যাক্রোফেজের রোল অনেক বেশি। ওকে, আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে কি থোরাক্সের একটা ছবি। তোমরা তো থোরাক্স পড়ছো তাই না? অ্যানাটমিতে জি স্যার। থোরাক্স পড়ছো। তার মধ্যে একটা অর্গান দেখো থাইমাস, ঠিক আছে? এই থাইমাসটা কিন্তু আমাদের ইমিউনোলজির জন্য অনেক গুরুত্বপূর্ণ অর্গান। কেন গুরুত্বপূর্ণ এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমি যেটা বলছি যে স্পেসিফিক এবং ডিজাইন টু রিমুভ স্পেসিফিক অ্যান্টিজেন। সে একটা মাইক্রো অর্গানিজমকে সে নাম ধরে চিনতে পারে, এটা স্টেফাইলোকক্কাস অরিয়াস, এটা ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ঠিক আছে? তো এই যে স্পেসিফিক, এই স্পেসিফিক অ্যাক্টিভিটিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কিছু ক্রাইটেরিয়া ছিল অ্যাকোয়ার্ড ইমিউনিটির, এগুলো তোমাদেরকে আমি আগে পড়াইছি, আর কিছু পড়াবো না। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেমোরি থাকে, তোমাদেরকে যেটা বললাম, সে একবার স্টেফাইলোকক্কাস অরিয়াসকে একবার চিনলে ভবিষ্যতে সে কখনো ভুলবে না, এবং যতবারই স্টেফাইলোকক্কাস অরিয়াস তোমার শরীরে প্রবেশ করবে সে তত বেশি দ্রুত রেসপন্স করবে, ঠিক আছে? প্রথমবারে স্টেফাইলোকক্কাস অরিয়াসকে সে ডেস্ট্রয় করতে হয়তো 7-8 দিন লাগেছিল, পরবর্তীতে স্টেফাইলোকক্কাস অরিয়াস যদি আবার প্রবেশ করে তাকে ডেস্ট্রয় করতে সে 3 দিন লাগাবে, ঠিক আছে? কেন? তার কাছে মেমোরি আছে এবং সে জানে স্টেফাইলোকক্কাস অরিয়াসের বিপক্ষে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বলছি ইমিউন সিস্টেমকে আমরা ইননেট এবং অ্যাকোয়ার্ড দুই ভাগে ভাগ করি। আবার অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা আরো দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ, ঠিক আছে? অ্যাক্টিভকে আমরা কিভাবে ভাগ করছি, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। প্যাসিভকে আমরা ভাগ করছি ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ওকে, তাহলে ন্যাচারাল অ্যাক্টিভের এক্সাম্পল হচ্ছে যে কোনো ফিভার, মাইল্ড ফিভার যেগুলো আছে, যেমন একজন মানুষের মাম্পস হলে বা চিকেন পক্স হলে আর হয় না, ঠিক আছে? তাহলে এক্সপোজার টু ইনফেকশাস এজেন্ট নিজে নিজে ভালো হয়ে গেল, এটা হচ্ছে কি ন্যাচারাল অ্যাক্টিভ। আর্টিফিশিয়াল অ্যাক্টিভের এক্সাম্পল হচ্ছে কি ইমিউনাইজেশন, আমরা যে ভ্যাকসিন গুলা দিই, ওই ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের শরীরে ওই ওই মাইক্রো অর্গানিজমের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়। ভ্যাকসিন মানে কি?
ভ্যাকসিন হচ্ছে কিছু জীবাণু যেগুলোকে আমরা দুর্বল করে শরীরে প্রবেশ করাই দিই, ঠিক আছে? তাহলে ওই জীবাণুর এগেনস্টে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে ভ্যাকসিনের লক্ষ্য হচ্ছে গিয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করা। তুমি তোমার শরীরের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। আর প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে অন্য কারো কাছ থেকে পাওয়া। যেমন বাচ্চা ব্রেস্ট মিল্কের মাধ্যমে ইমিউনোগ্লোবুলিন এ পেয়ে থাকে, ঠিক আছে? তাহলে প্যাসিভ ন্যাচারাল, মা থেকে বাচ্চা ইমিউনোগ্লোবুলিন এ পেল, এটাই হচ্ছে গিয়ে প্যাসিভ ন্যাচারালের এক্সাম্পল। আর প্যাসিভ আর্টিফিশিয়াল এর এক্সাম্পল কি? অ্যান্টিবডি ফ্রম আদার সোর্স। আমি যদি চাই যে অ্যান্টিবডি আমার শরীরে তৈরি হতে 7 দিন লাগে, আমি 7 দিন কেন লাগাবো? আমি যদি অন্য কারো শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন করি তাহলে কেমন হয়? তাহলে কি করা যায়, যে আমি একটা মাইক্রো অর্গানিজমকে ঘোড়ার শরীরে প্রবেশ করালাম, ঘোড়ার শরীরে ওই মাইক্রো অর্গানিজমের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, ওই অ্যান্টিবডি গুলো আমরা ঘোড়ার শরীর থেকে কালেক্ট করে রাখলাম, ঠিক আছে? তাহলে ওই জীবাণুটা যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে, আমি যে অ্যান্টিবডিটুকু কালেকশন করে রাখছিলাম সেটা আমরা কি করতে পারবো? ওই মানুষের শরীরে প্রোভাইড করতে পারবো। তাহলে দ্রুত অ্যান্টিবডি ওই ব্যাকটেরিয়া বা ওই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তাকে নিউট্রালাইজ করে দিতে পারবে, যাতে সে তোমার বডির কোনো ক্ষতি করতে না পারে। তাহলে ন্যাচারাল অ্যাক্টিভ, ন্যাচারাল প্যাসিভ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ এবং আর্টিফিশিয়াল প্যাসিভ, ঠিক আছে? তাহলে পরবর্তী যে কথাটা আসে যে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি কি জিনিস? প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমরা কেউ ভিডিও অন করো নাই কেন? তাহলে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি কি জিনিস? Immunization by both immunoglobulin and vaccination for immediate and long-term protection. আমি তোমাদেরকে আগেই বলছি যে একটা অ্যান্টিজেন বা ভ্যাকসিন শরীরে প্রবেশ করানোর পরে একটা তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হতে 7 দিন বা তার থেকে একটু বেশি সময় লাগে। তো এখন একটা জীবাণু, মনে করো একজন মানুষের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো এবং মাটির মধ্যে, সয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ক্লস্ট্রিডিয়াম টিটেনি থাকে, ক্লস্ট্রিডিয়াম টিটেনির স্পোর থাকে। তাহলে সেটা যদি তোমার শরীরে ইন্ট্রোডিউস হয়, তাহলে এই স্পোর থেকে ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়াটা রূপান্তরিত হবে এবং সে কি করবে, তার টক্সিন গুলো রিলিজ করবে। এই টক্সিন গুলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক খারাপ। তারা কি করে, টিটেনাস করে, টিটেনাস বা ধনুষ্টঙ্কার করে। তাহলে এরকম একটা খারাপ ডিজিজ থেকে বাঁচার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে একই সাথে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন বা ভ্যাকসিন প্রবেশ করাতে হবে। অ্যান্টিবডি তুমি যদি প্রবেশ করাও তাহলে ক্লস্ট্রিডিয়াম টিটেনি যে জীবাণুগুলা বডিতে ইন্ট্রোডিউস হয়েছে সেগুলাকে সে ইনহিবিট করে দেবে, নিউট্রালাইজ করে দেবে, যাতে সে তোমার কোনো ক্ষতি করতে না পারে। এবং ভ্যাকসিন দিলে সুবিধা কি? ভ্যাকসিন দেওয়ার পরে 1 সপ্তাহ বাদে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে এবং সেটা তোমাকে ফার্দার প্রোটেকশন দেবে। তাহলে ইমিডিয়েট প্রোটেকশন মানে হচ্ছে কি আমার এখনই প্রোটেকশন লাগবে, যেটা তুমি কিনা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমেই পেয়ে থাকবে। কিন্তু এটা সমস্যা কি? এটা 7 দিনের বেশি কাজ করে না। এই ইমিউনোগ্লোবুলিনটা 7 দিনের বেশি শরীরে থাকে না, ঠিক আছে? কিন্তু তুমি যখন ভ্যাকসিনটুকু ইন্ট্রোডিউস করবে তখন যে অ্যান্টিবডিটুকু তৈরি হবে 7 দিন পরে সেটা অনেক দিন বডিতে থাকবে এবং ক্লস্ট্রিডিয়াম টিটানি যদি বডিতে রয়ে যায় সেগুলাকে সে নিউট্রালাইজ করে দিতে পারবে। তাহলে স্যার, প্যাসিভ ইমিউনিটি, হ্যাঁ আর্টিফিশিয়াল প্যাসিভটাও তো 7 দিন না মেয়াদ? হ্যাঁ আর্টিফিশিয়াল প্যাসিভ যেটা আছে ওটাও 7 দিন নাকি? হ্যাঁ আর্টিফিশিয়াল যেটা আমরা তৈরি করলাম, যেটা মানে বলতেছি আমরা, ঘোড়ার শরীর থেকে তৈরি করে এনে হ্যাঁ হ্যাঁ মানুষকে দিবে সেটা? হ্যাঁ এটা তো আমি ঘোড়ার শরীরে তৈরি করছি অ্যান্টিবডি, হ্যাঁ এটা তো জি স্যার। আর্টিফিশিয়ালি তৈরি করছি। এখন জি এই স্যার। আর্টিফিশিয়ালি তৈরি করার পরে একজন মানুষকে যদি আমি এটা প্রোভাইড করি, এটা কিন্তু দেখা যায় যে এটা বেশি দিন পারসিস্ট করে না বডির মধ্যে, মানুষের শরীরে বেশি দিন সে থাকে না ওই অ্যান্টিবডি গুলা। সে এরকম 7 থেকে 10 দিন বা এরকম মানে অল্প পিরিয়ডের জন্য
সে বডিতে থাকবে এবং এই সময় সে তার অ্যাক্টিভিটি দেখাবে। কেমন? বুঝছি কিন্তু স্যার। কিন্তু তুমি যদি তোমার শরীরের মধ্যে একটা ভ্যাকসিন দাও, তো ভ্যাকসিনটার এগেইনস্টে মানে ওই জীবাণুর এগেইনস্টে তোমার শরীর নিজে অ্যান্টিবডি তৈরি করবে। আর এই অ্যান্টিবডিটা তোমার বডিতে অনেকদিন থাকবে। লং টার্ম তাহলে প্রোটেকশন মানে তাহলে স্যার বছর খানেক। প্যাসিভ অ্যাক্টিভিটি কি হয় স্যার? তাহলে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে কি, তুমি একই সাথে অ্যান্টিবডিও দেবা, অ্যান্টিজেন বা ভ্যাকসিনটাও দিয়ে দেবা। তাহলে সুবিধা কি, ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হতে 7 দিনের মতো সময় লাগে। 7 দিন পরে অ্যান্টিবডি তৈরি হবে। তো এখন জীবাণু তো তোমার শরীরে অলরেডি প্রবেশ করে গেছে। এই 7 দিনে সে তোমার অনেক ক্ষতি করে দেবে। জি স্যার। ঠিক জি আছে? স্যার। তাহলে সে যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে, এইজন্য তুমি দ্রুততম সময়ের মধ্যেই অ্যান্টিবডিটুকু দিয়ে দিবা। এই যেমন তোমরা তো সবাই জানো এটিএস, একজন মানুষের এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা হাতে প্যারাক ফুটে গেছে, হ্যাঁ, তো মানুষ কি করে, চট করে একটা এটিএস ইনজেকশন দিয়ে দেয়। ফার্মেসিতে গিয়ে হোক, চেম্বারে গিয়ে হোক, হাসপাতালে হোক। ঠিক আছে? এই এটিএসটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিবডি, যাতে ইমিডিয়েট প্রোটেকশন দিতে পারে। আর এর পাশাপাশি তারা একটা ভ্যাকসিন দেয়, সেটা হচ্ছে টিটানাস টক্সয়েড, টিটি, টিটি ভ্যাকসিন বলা হয়। ঠিক আছে? আর এই ভ্যাকসিনটা দিলে কি, একটা লং টার্ম প্রোটেকশন দিল। তুমি নিশ্চিত থাকলা যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, যেটা কিনা আমাদের সব জায়গায় আছে, সব জায়গায় আছে, সেটা তোমার শরীরে ইন্ট্রোডিউস হওয়ার পরে তোমার কোনো ক্ষতি করবে না। কারণ ধনুষ্টঙ্কার বা টিটেনাস এটা কিন্তু খুব মারাত্মক রোগ। ঠিক আছে? এটা খুবই খারাপ একটা রোগ। এবং এমনও বলা হয়েছে যে আমাদের যে রান্নাঘরে যে ছুরিগুলো থাকে, দেখবে তোমাদের অনেকের রান্নাঘরে কিছু ছুরি থাকে জং ধরা, মরচে পড়া। ঠিক আছে? ওই স্যার। ছুরিগুলোর মধ্যেও কিন্তু ক্লস্ট্রিডিয়াম টিটেনাস স্পোর থাকতে পারে, এরকমও পাওয়া গেছে। ঠিক আছে? তোমাদের অনেককে দরজার হাতলে বা দরজার ওখানে কোন একটা জায়গায় দেখবা প্যারাক, ছোট একটা প্যারাকের মাথা বের হয়ে আছে। ওই প্যারাকের মাথার মধ্যে কিন্তু ক্লস্ট্রিডিয়াম টিটেনির স্পোর থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই স্পোর গুলো কিন্তু সব আমাদের শরীরের কাছাকাছি ছড়ানো ছিটানো, মানে আমাদের আশেপাশে এনভায়রনমেন্টে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তো এটা এই জন্যই বলতেছি, এই যে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটিটা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার নিজেদের লাইফের সাথে। তাহলে এখন প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি আমরা কোন কোন ক্ষেত্রে প্রোভাইড করি? একটা তো বললাম টিটেনাস, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে গিয়ে খুব খারাপ একটা রোগ, রেবিস বা জলাতঙ্ক। পাকলা কুকুরে কামড় দিলে মানুষের জলাতঙ্ক বা রেবিস নামে একটা ডিজিজ হয়ে থাকে। ঠিক আছে? আর কোনো মানুষের যদি রেবিস একবার ডেভেলপ করে, সে মানুষটা অবশ্যই মারা যাবে। রেবিস হচ্ছে বেঁচে আসছে এরকম কোনো কেস হিস্ট্রি পৃথিবীতে নাই। এটা বলা হচ্ছে 100% ফেটাল। ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি সম্পর্কে তোমরা সবাই জানো। হেপাটাইটিস বি একটা ভাইরাস এবং এটা লিভার ড্যামেজ করে থাকে। ঠিক আছে? তো আমরা যারা হাসপাতালে কাজ করি, কোনো একটা রোগী আসলো, সেই রোগীটা যে হেপাটাইটিস বি এর রোগী, হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ রোগী সেটা আমি জানি না, তাকে সিস্টার বা অন্য কেউ কি দিল, একটা ইনজেকশন দিল। তো ইনজেকশনটা তো যেহেতু নিডেলটা ব্লাডে প্রবেশ করবে, ওই নিডেলের মাথার মধ্যে অনেক ভাইরাস লেগে থাকতে পারে। আর কোনো কারণে ওই নিডেলের গুঁতা যদি কেউ খায়, নিডল স্টিক ইনজুরি যদি হয়, সেটা ডাক্তারও হতে পারে, নার্সও হতে পারে, ওয়ার্ড বয়ও হতে পারে। তার শরীরে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটা কি করবে, ইন্ট্রোডিউস হয়ে যাবে। ঠিক আছে? তো বাই এনি হাউ যদি জানা যায় যে এই রোগীটা হেপাটাইটিস বি ভাইরাস, তখন যে মানুষটা নিডেলের গুঁতা খেছে তাকে কিন্তু সাথে সাথে হেপাটাইটিস বি এর ইমিউনোগ্লোবুলিনটা দিয়ে দিতে হবে এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটুকু দিয়ে দিতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু তার লিভার ড্যামেজ হয়ে সে মারাও যেতে পারে। তো এই প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি আমরা ৩ ক্ষেত্রে প্রোভাইড করি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা, আরেকটা কথা, আমাদের যে মিটিং টাইম আছে সেটা কিন্তু কিছুক্ষণ বাদে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে গেলে আমরা ডিসকানেক্ট করে আবার এন্টার করব। ওকে? স্যার আমাদের স্যার প্লাটিনাম কিনতেছে না স্যার, আমাদের স্যার কিছুক্ষণ পর স্যার ক্লাস এর মধ্যে অর্ধেকের মধ্যে স্যার লিভ নিতে হয়। তা আবার জয়েন দিলে স্যার 10টা মিনিট স্যার আমাদের নষ্ট হয়ে যাবে ভাই। আচ্ছা, প্লাটিনামটা কিন্তু এখন এমবিবিএস স্যার এর জন্য কিনে নেয়। অনেকেই স্যার টিচাররা পড়ালেখা শুরু করে দেয়, কিন্তু অনেকেই মানে আগের জায়গা থেকে পায় না, জয়েন দিতে সময় চলে যায়।
জানি যে সময় চলে যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ এটা স্যার। নিয়ে আমি আজকেই কথা বলবো, কারণ মনে করা হয়েছিল যে লকডাউনটা এর মধ্যে উঠে যাবে, যার কারণে আর প্লাটিনামটা ওরা রিনিউ করে নাই। দেখি আমি আইটি সেকশনের সাথে আজকে কথা বলবো। আচ্ছা, তাহলে এমনি আমরা ডিসকানেক্ট হওয়ার পরে তো আবার কানেকশন করলে আরো 40 মিনিট পাওয়া যাচ্ছে আপাতত। হ্যাঁ স্যার। তো যাই হোক, হ্যাঁ, স্যার এরপরে ক্লাস আছে স্যার এরপরে কি ক্লাস? 12টা থেকে। স্যার স্যার আমাদের 10টা থেকে ক্লাস করার কথা ছিল ফার্মাকোলজি, ওটা হয় নাই, ওটা 12টা থেকে। ফার্মাকোলজি মানে জিনিয়া ম্যাডামই ছিল? হ্যাঁ হ্যাঁ। ওহো, তাহলে এটা আমাকে ইনফর্ম করলে তো আমি আরেকটু আগে নিতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমি তাহলে আমার পড়াটা করি, আমি 12টার আগ পর্যন্ত ক্লাস নেবো আর কি, ঠিক আছে? জি স্যার। দেখো, আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি, অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির মধ্যে যে ডিফারেন্সটুকু, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন দেওয়ার পরে কি হলো, তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হলো। অ্যান্টিবডি তৈরি হতে 7 দিনের মতো সময় লাগে। তাহলে এখানে ক্রাইটেরিয়া কি? অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই হোস্ট, কারণ হোস্ট তুমি নিজেই তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি করতেছো। ইমিউনিটি স্টার্টস টু ডেভেলপ আফটার কনসিডারেবল ল্যাটেন্ট পিরিয়ড। এই ল্যাটেন্ট পিরিয়ড মানে এই যে 7 দিনের কথা বললাম সেটা। তারপরে তারা লং লাস্টিং, তারা একবার শরীরে অ্যান্টিবডি তৈরি হলে তোমার শরীরে কিন্তু অ্যান্টিবডি গুলো থাকে, অনেক দিন থাকে, অনেক বছর থাকে, ঠিক আছে? লো লেভেলে হলেও থাকে। তারপরে নো রিস্ক অফ টাইপ 1 এন্ড টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। তোমার শরীরে যেহেতু নিজেই অ্যান্টিবডি তৈরি করতেছে, ওই অ্যান্টিবডি তোমার কোনো ক্ষতি করবে না, মানে অ্যালার্জি জাতীয় কন্ডিশন করবে না, ঠিক আছে? আর প্যাসিভ ইমিউনিটি, যেটা তুমি ঘোড়ার শরীরের থেকে অ্যান্টিবডি তৈরি করছিল, সেখানে বলাই হচ্ছে নো অ্যাক্টিভ পার্টিসিপেশন, কারণ এটা তো তোমার নিজের শরীরে তৈরি হয় নাই। তারপর কি, এটা ইমিউনোগ্লোবিলিন, এটা প্যাসিভ ইমিউনিটির যে ইমিউনোগ্লোবিলিনটা পাচ্ছ তুমি, সেটা তোমার বডিতে ইন্ট্রোডিউস করা মাত্র সেটার সাথে সাথে কাজ করা শুরু করবে। এবং আমি যেটা বললাম, সে কাজ করবে 7 থেকে 10 দিন পর্যন্ত। তাহলে দে আর শর্ট লাস্টিং। এবং কি, এই অ্যান্টিবডিটা তুমি যেহেতু ঘোড়ার শরীরে তৈরি করছো, এটা একটা ফরেন বডি তোমার জন্য, ঠিক আছে? এটা তোমার শরীরে ইন্ট্রোডিউস করলে তোমার শরীরে কিন্তু অনেক ধরনের অ্যালার্জিক কন্ডিশন ডেভেলপ হতে পারে। তো দেয়ার ইজ এ রিস্ক অফ টাইপ 1 এন্ড টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। ওকে, তোমরা সবাই মনে হয় জানো সাপের বিষ, সাপের বিষের এগেইনস্টে আমরা কি ইউজ করি? অ্যান্টি স্নেক ভেনম, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে আমরা যে অ্যান্টি ভেনম যেগুলা ইউজ করি, ওগুলা কিন্তু এই পদ্ধতিতে তৈরি করা হয়। মানে সাপের বিষ কি করা হয়, ঘোড়ার শরীরে প্রবেশ করা হয়, আর এই ঘোড়ার শরীর থেকেই সাপের বিষের এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। আর এই অ্যান্টিবডি গুলো কিন্তু কালেকশন করা হয় ল্যাবে, ঠিক আছে? কিন্তু দেখা যায় একজন মানুষকে সাপে কামড় দিল, পেশেন্ট মারা গেছে, সাপের কাজ হওয়ার থেকে ওটা দেওয়ার কারণে পেশেন্ট মারা গেছে, এরকম ঘটনা ঘটছে, ঠিক আছে? তাহলে এই যে রিস্ক অফ টাইপ 1 এন্ড 3 হাইপারসেনসিটিভিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপর কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, এই যে 5টা কার্ডিনাল ফিচার আছে, সেগুলো তোমাদের সবাইকে মনে রাখতে হবে, এটা ভাইটাতে জিজ্ঞেস করা হয়, এগুলো আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি, এগুলো পড়াবো না। তারপরে আসে ইননেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে ডিফারেন্স। আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে এই দুটো ডিফারেন্স খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইননেট এবং অ্যাকোয়ার্ড, আর একটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই দুটো ডিফারেন্স ঘুরে ঘুরে প্রায় আসে, ঠিক আছে? তাহলে ইননেট এবং অ্যাকোয়ার্ডের মধ্যে ডিফারেন্সটুকু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তারপরে আমাদের এখন যেটা রেগুলার ক্লাস হবে সেটা হচ্ছে গিয়ে সেল, অর্গান এবং সলিউবল কম্পোনেন্ট। আমরা জানি ইননেট ইমিউনিটি কিছু সেল থাকে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিছু সেল থাকে। এর পাশাপাশি কিছু সলিউবল কম্পোনেন্ট, মানে যেগুলা প্রোটিন ইন নেচার, কিছু প্রোটিন মলিকিউল থাকে যেগুলো আমাদের বডিতে ইমিউন সিস্টেমে অনেক মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবডি, তার পাশাপাশি সাইটোকাইন, কমপ্লিমেন্ট, এগুলো এই প্রোটিন গুলো বডিতে আছে,
এগুলো কিন্তু অনেক রোল প্লে করে তোমার ইমিউন সিস্টেমের জন্য। ঠিক আছে, তো আমরা এখন যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সেল, তাদের ফাংশন, তাদের অরিজিন। ঠিক আছে, তার পাশাপাশি সিক্রেটেড মলিকিউল বা সলিউবল কম্পোনেন্ট, এদের ক্যারেক্টারিস্টিক এবং ফাংশন, এগুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটা দেখো একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে আরবিসি থাকে, এই বিভিন্ন রকম ডাব্লিউবিসি থাকে, আর প্লাটিলেট থাকে। আর এই ডাব্লিউবিসি প্লাটিলেটের পাশাপাশি, আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেটের পাশাপাশি ছোট ছোট কিছু মলিকিউল দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে প্রোটিন ইন নেচার, এদেরকে বলা হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই ছোট ছোট মলিকিউল গুলা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেক বড় রোল প্লে করে। ওকে, তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়েই আলোচনা করব, এই সেল এবং এই সলিউবল কম্পোনেন্ট। ঠিক আছে, তো আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে যদি একটা আর্ম ফোর্স হিসেবে চিন্তা করি, সে আর্ম ফোর্সের সোলজার হচ্ছে কি তোমার সেলগুলা। ঠিক আছে, তারপরে তোমাদেরকে আমি একটা অর্গান দেখাচ্ছি থাইমাস। থাইমাসের পাশাপাশি বোন মেরো, এগুলো হচ্ছে একাডেমি, যেখানে সোলজারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে সৈন্যদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে সৈন্যরা প্রশিক্ষিত হয়ে বিভিন্ন রকম ব্যারাক বা সেন্ট্রি পোস্টে অবস্থান করে। ওকে, এই ব্যারাক বা সেন্ট্রি পোস্ট গুলো হচ্ছে কি আমার লিম্ফয়েড অর্গান গুলো, স্প্লিন, লিম্ফ নট, লিম্ফয়েড টিস্যু, যেমন পেয়ার্স পেজ। ঠিক আছে, ওখানের মধ্যে কিন্তু আমার সৈন্যগুলো অবস্থান করে। ঠিক আছে, ব্লাড ভেসেল এবং লিম্ফেটিক ডাক্ট বা লিম্ফেটিক চ্যানেল, এগুলো হচ্ছে গিয়ে সৈন্যদের যাওয়া আসার রোড, এবং এখানেই তারা এই হাইওয়ের মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ওকে, আর আমাদের বিভিন্ন অর্গান হচ্ছে গিয়ে ব্যাটল স্টেশন, এক একটা অর্গানে এক এক রকম জীবাণু আক্রমণ করে, সেখানে আমাদের ইমিউন সেল গুলো যায়, গিয়ে তাদের সাথে যুদ্ধ করে। তাহলে ইমিউনোলজি হচ্ছে কি একটা যুদ্ধ। যুদ্ধ কার সাথে? না একটা অর্গানিজমের সাথে। হয়ে গেছো? তারপরে দেখো, অ্যান্টিবডিকে আমরা বলি টার্গেটিং ডিভাইস। ঠিক আছে, অ্যান্টিবডিকে বলি আমরা টার্গেটিং ডিভাইস। ঠিক আছে, আর অ্যান্টিবডির সাথে যখন কমপ্লিমেন্ট এড হয় তাকে সেটাকে বলা হয় স্মার্ট বোম। আর আমাদের যে ইমিউন রেসপন্স, একটা মাইক্রো অর্গানিজম প্রবেশ করলে তার বিপক্ষে যে রেসপন্সটুকু দেখায়, সেটাই হচ্ছে গিয়ে ইমিউনোলজিক্যাল ব্যাটল। ঠিক আছে, এই যে এখন আমি যে বললাম অ্যান্টিবডি, অ্যান্টিবডি টার্গেটিং ডিভাইস, এটা আসলে কি বোঝায়? ঠিক আছে, দেখো তোমরা তো অনেকে হলিউড মুভি দেখো। হলিউড মুভিতে তোমরা তো অনেকে হলিউড মুভি দেখো। হলিউড মুভিতে দেখো, যখন একটা প্লেন আরেকটা প্লেনকে আক্রমণ করে, তখন তারা কিন্তু লক করে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, অ্যান্টিবডিকে আমরা টার্গেটিং ডিভাইস কেন বলতেছি, তার কারণ হচ্ছে গিয়ে অ্যান্টিবডি কিন্তু ফরেন বডি বা মাইক্রো অর্গানিজমের সাথে বাইন্ড করতে পারে। ঠিক আছে, এবং মাইক্রো অর্গানিজমের সাথে যখন সে বাইন্ড করবে, ওই অ্যান্টিবডির সাথে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমও বাইন্ড করে, প্রোটিন গুলো বাইন্ড করে, এবং আলটিমেটলি এই কমপ্লিমেন্ট সিস্টেমটাই কিন্তু মাইক্রো অর্গানিজমটাকে বা ফরেন বডিটাকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, তাহলে তুমি যদি দেখো দুইটা প্লেন ফাইট করতেছে, একটা প্লেনকে আরেকটা প্লেন টার্গেট করলো, টার্গেট করার পরে লক করে দিল, লক করার পরে সে যদি বোমাটা ছাড়ে, ওই সামনের প্লেনটা যেদিকে যায় না কেন, বোমাটা কিন্তু ওই প্লেনের পিছনে পিছনে যাবে। তোমরা দেখছো এই জিনিসটা কখনো? রেসপন্স করো।
জি স্যার, দেখছি স্যার। দেখছো না মুভির মধ্যে যে হ্যাঁ, আমি স্যার। লক করলাম, লক করার পরে ওই প্লেনটাকে একবার যদি লক করো, বোমা মিসাইলটুকু ছাড়ো, ওই প্লেনটা যেদিকে যাক না কেন মিসাইলটা তার পিছনে পিছনে যাবে। ঠিক আছে? তাহলে অ্যান্টিবডিও কিন্তু এরকম। যদি তোমার কোভিড ভাইরাস শরীরে প্রবেশ করলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। ঠিক আছে? এখন কোভিড ভাইরাস ভবিষ্যতে ওই একই কোভিড ভাইরাস তোমার শরীরে আবার প্রবেশ করলো 1 বছর বাদে। এখন তোমার অ্যান্টিবডি যেটা তৈরি হলো সেটা করবে কি, কোভিড ভাইরাসের সাথে গিয়ে বাইন্ড করে ফেলবে। বাইন্ড করে ফেলার পরে তারপরে ওই অ্যান্টিবডির সাথে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু অ্যাড হবে, এবং কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাড হওয়ার পরে একটা সিরিজ অফ রিঅ্যাকশন চলে, একটা রিঅ্যাকশনের মতো হয়, যেটা আমি তোমাদেরকে পড়াবো। এবং ওই রিঅ্যাকশনের ফলশ্রুতিতে কিন্তু ওই ভাইরাসটুকু ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে কি বেসিক প্রিন্সিপাল আর কি। তো এখন আমরা যদি আমাদের যদি সামারিতে আসি, যে আমাদের ইমিউন সিস্টেম হচ্ছে ইননেট এবং অ্যাকুয়ার্ড। ঠিক আছে? ইননেটের অনেকগুলো কম্পোনেন্ট থাকে, অ্যাকুয়ার্ডের অনেকগুলো কম্পোনেন্ট থাকে। ইননেট ইমিউনিটির অনেকগুলো সেল থাকে, আর অ্যাকুয়ার্ড ইমিউনিটির সেল হচ্ছে টি এবং বি লিম্ফোসাইট। ঠিক আছে? আচ্ছা, ইননেট এবং অ্যাকুয়ার্ড ইমিউনিটির ক্রাইটেরিয়া গুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে। ওকে, তাহলে ইননেট ভার্সেস অ্যাকুয়ার্ড, অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ। ইননেট ইমিউনিটির কম্পোনেন্ট গুলা কি কি, ইননেট ইমিউনিটির সেল গুলা কি কি, এটাই হচ্ছে কি আমাদের ফার্স্ট চ্যাপ্টার, বেসিক কনসেপশন অফ ইমিউনোলজি, মূল প্রতিপাদ্য বিষয়। ঠিক আছে? এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব, যেখানে গিয়ে তোমরা জানতে পারবা স্যার জয়েন দিতে পারেননি স্যার। কি জয়েনিং। আচ্ছা, 2 জন আছে। ঠিক আছে, আমাদের হাতে আরো কিছু সময় আছে, অন্তত পক্ষে 10টা মিনিট একটু কাজে লাগাই। এখানের মধ্যে আমরা যেটা করব পরবর্তী টপিকটাতে, সেটা হচ্ছে ইমিউন সিস্টেমের যে সোলজার গুলো আছে, ইমিউন সেল, সেগুলোর ডেভেলপমেন্ট এবং তাদের ফাংশন আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তারপরে এই যে বললাম নার্সারি বা একাডেমি, যেটা আমি থাইমাস এবং বোন ম্যারো, যাদেরকে আমি বলতেছি একাডেমি, যেখানে সৈন্যরা প্রশিক্ষণ নেয়, সেগুলার কাজকর্ম কিরকম, বা এখানে কারা প্রশিক্ষিত হয়। ঠিক আছে? এবং প্রশিক্ষিত হওয়ার পরে তারা কোথায় যায়, তারা ব্যারাক বা সেন্ট্রি পোস্টে গিয়ে জমা হয়। ঠিক আছে? তো ব্যারাক বা সেন্ট্রি পোস্ট কারা, এবং এখানে জমা হওয়ার পরে আলটিমেটলি আমার সোলজার গুলো কি করে, তাহলে এগুলোই আমরা এখন পরবর্তী টপিকসে আলোচনা করব। ওকে, এই স্লাইডটুকু দেখা যাচ্ছে? আচ্ছা, যাচ্ছে না? স্ক্রিন শেয়ার হয়ে যেত। আচ্ছা, দাঁড়াও, আবার ইয়ে দিচ্ছি আমি। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পরবর্তী টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যেখানে কন্টেন্ট হচ্ছে কি অর্গান অফ ইমিউন সিস্টেম, সেল অফ ইমিউন সিস্টেম এবং সলিউবল কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম। ঠিক আছে? তাহলে দেখো, আমরা ইমিউন সিস্টেমটাকে, ইমিউনোলজিকে একটা পাজল গেমের মতো মনে করি। আমি যখন স্টার্টিং এ থাকবো তখন ছোট ছোট ব্লক দেখাবো তোমাদের। এই ব্লক গুলো দেখে তোমরা কিন্তু কিছু বুঝবে না, কিন্তু কয়েকটা ক্লাস, মানে আমরা যখন কিছু ক্লাস পার হব তখন তোমাদের কাছে এই পাজলটা পুরো স্পষ্ট হয়ে যাবে। এখন তোমাদের কাছে অনেক টার্মিনোলজি নতুন মনে হবে, কিছুই বুঝবো না এরকমও লাগবে, কিন্তু যখন আমরা আরো কয়েকটা ক্লাস এগাবো তখন দেখবো পিকচারটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ওই জন্য ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এখন আসলে আমরা অর্গান অফ ইমিউন সিস্টেম, তোমরা অ্যানাটমিতে অনেক অর্গানের নাম পড়ছো, তার মধ্যে 2টা অর্গান আমাদের ইমিউনোলজির জন্য বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে থাইমাস আর একটা হচ্ছে বোন ম্যারো। এই জন্য এদেরকে বলা হয় প্রাইমারি অর্গান অফ ইমিউন সিস্টেম। এর পাশাপাশি আরো কিছু অর্গান আছে যাদেরকে আমরা বলি লিম্ফয়েড অর্গান। ঠিক আছে? এগুলো আমাদের ইমিউনোলজির জন্য অনেক গুরুত্বপূর্ণ।
লিম্ফয়েড অর্গানগুলোর মধ্যে 1 নম্বর আসে লিম্ফ নোড, তারপর স্প্লিন, টনসিল, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, দ্যাট মিন্স লিম্ফয়েড টিস্যু প্রেজেন্ট ইন ডাইজেস্টিভ, রেসপিরেটরি এন্ড ইউরোজেনিটাল ট্র্যাক্ট। তোমরা সবাই পেয়ার্স প্যাচেসের নাম শুনছো তাই না? ওটা হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু, ঠিক আছে? ওই পেয়ার্স প্যাচেসও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমে অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তাহলে থাইমাস আর বোন ম্যারোকে আমরা কি বললাম? থাইমাস এবং বোন ম্যারোকে বললাম প্রাইমারি অর্গান অফ ইমিউন সিস্টেম। আর এই যে নামগুলো দেখতেছো সেগুলো সবই সেকেন্ডারি অর্গান অফ ইমিউন সিস্টেম। ওকে, তাহলে প্রাইমারি কেন বলতেছি, সেকেন্ডারি কেন বলতেছি? প্রাইমারি বলার কারণ হচ্ছে গিয়ে এই থাইমাস এবং বোন ম্যারো এখানে কিন্তু আমার ব্লাড সেলগুলো ডেভেলপমেন্ট হয় এবং ম্যাচুরেশন হয়। এই যে এখন ছবিটুকু দেখতেছো, এটা দেখো, এটা হচ্ছে একটা লিম্ফেটিক চ্যানেল। আমাদের যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম থাকে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের পাশাপাশি একটা লিম্ফেটিক সিস্টেমও থাকে। ওকে, আর এই লিম্ফেটিক সিস্টেমের মধ্যে দেখো কিছুক্ষণ বাদে বাদে লিম্ফ নোড থাকে। এই যে লিম্ফ নোড গুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এখন বলতেছি। আমাদের প্রাইমারি অর্গান যেগুলো থাকে, দ্যাট মিন্স বোন ম্যারো এবং থাইমাস, সেখানে আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হয়। আমি যখন ব্লাড সেল গুলো পড়ছি, আমি বলছি মাইলয়েড সিরিজের মাধ্যমে সবগুলো ডাব্লিউবিসি এক্সেপ্ট লিম্ফোসাইট এন্ড ন্যাচারাল কিলার সেল, আর লিম্ফয়েড লাইনেজের মাধ্যমে লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেল গুলো তৈরি হয়। এই লিম্ফোসাইটটা যেটা সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ওইটা নিয়ে কিন্তু আমরা বেশি আলোচনা করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের লিম্ফোসাইটে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় মূল রোলটুকু প্লে করে থাকে। ওকে, আচ্ছা, দেখো আমরা লিম্ফোসাইট দুই রকম, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট দুইটাই বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু বি লিম্ফোসাইটটা বোন ম্যারোতে তৈরি হলে সেখানে আবার ম্যাচিউর হয়, সেখানে বড় হয়, সে শিক্ষা দীক্ষা লাভ করে। আর টি লিম্ফোসাইট যা, সেটা বোন ম্যারোতে তৈরি হলো, কিন্তু শিক্ষা গ্রহণের জন্য সে চলে যায় থাইমাসে, দ্যাট মিন্স দে ম্যাচিউর ইন থাইমাস। ওকে, কারণ এই টি এবং বি লিম্ফোসাইটের অনেকগুলো দায়িত্ব। তাদেরকে মেনলি বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজমের সাথে ফাইট করতে হয়। ফাইট করার জন্য তাদেরকে অবশ্যই ম্যাচিউর হতে হবে। তাহলে বি বি সেল, যেটা বোন ম্যারোর সাথে নামে মিল আছে, সেটা ডেভেলপ এবং ম্যাচিউর হয় বোন ম্যারোতে, এবং টি সেল যেটা থাইমাসের সাথে মিল আছে, টি, সেটা বোন ম্যারোতে তৈরি হলো, থাইমাসে গিয়ে ম্যাচিউর হয়। ওকে, এরপর আসলে সেকেন্ডারি অর্গানগুলোর কাজ। অ্যাকচুয়ালি আমাদের যে বোন ম্যারো এবং থাইমাস, ওখানে বি সেল এবং টি সেল ম্যাচিউর হওয়ার পরে তারা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোতে গিয়ে জাস্ট জমা হয়। এটাই হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বা সেকেন্ডারি অর্গানগুলোর কাজ। যে বোন ম্যারোতে বি সেল তৈরি হলো এবং ম্যাচিউর হলো, আর টি সেলটা বোন ম্যারোতে তৈরি হলো, থাইমাসে গিয়ে ম্যাচিউর হলো। ম্যাচিউর হওয়ার পরে তাদেরকে তো কোথাও যেতে হবে। তোমরা যেমন ডেন্টিস্ট হয়ে বের হবে এই মেডিকেল থেকে, তাহলে তারপর তোমরা কি করবা? চেম্বার করবা, বা আরো ঢাকায় যাবা, বা ওখানে কোনো হসপিটালে কাজ করবা, পোস্ট গ্রাজুয়েশন করবা, ঠিক আছে? দ্যাট মিন্স তোমরা ছড়ায় ছিটায় যাচ্ছ। তাহলে আমার টি সেল এবং বি সেল কিন্তু ম্যাচিউর হওয়ার পরে তারা ছড়ায় ছিটায় যায়। ছড়ায় ছিটায় তারা কোথায় যায়? তারা সেকেন্ডারি অর্গানের মধ্যে গিয়ে জমা হয়, ঠিক আছে? তাহলে আমাদের সেলগুলা টি সেল এবং বি সেল ম্যাচিউর হওয়ার পরে এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোতে গিয়ে জমা হবে। আর এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোর মধ্যে লিম্ফ নোড অনেক গুরুত্বপূর্ণ। আমার সারা শরীরে লিম্ফ নোড থাকে। এই লিম্ফ নোডের মধ্যে আমার সেলগুলা, টি সেল বি সেল গুলো জমা থাকে, এবং তার পাশাপাশি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট ব্লাডও থাকে, ঠিক আছে? তাহলে একটা মাইক্রো অর্গানিজম যদি শরীরে প্রবেশ করে, সেটা যদি ব্লাডে থাকুক বা লিম্ফেটিক চ্যানেলে থাকুক, তাদের সাথে কিন্তু আমার টি সেল এবং বি সেলের অবশ্যই একটা ইন্টারাকশন হবে, এবং ইন্টারাকশন হওয়া মানে একটা ফাইট, একটা যুদ্ধ, ঠিক আছে? যুদ্ধ হচ্ছে মাইক্রো অর্গানিজমের সাথে টি সেল এবং বি সেলের। ওকে, তাহলে এই যুদ্ধটাই কিন্তু আমার ইমিউন রেসপন্স, যাতে মাইক্রো অর্গানিজম তোমার কোনো ক্ষতি করতে না পারে।
তাহলে আমি যেটা বললাম প্রাইমারি অর্গান এবং সেকেন্ডারি অর্গানের ফাংশনটুকু তোমরা জেনে গেলা। এবার আসো প্রাইমারি অর্গান সম্পর্কে একটু আমরা জানি, এগুলো তোমাদেরকে পরীক্ষায় খুব একটা জিজ্ঞেস করবে না, তারপর আমি একটু পড়ায় রাখতেছি। নেক্সট ক্লাসে পড়াবো। হ্যাঁ স্যার। কয়টা বাজে? 11:55 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের মধ্যে আমরা অর্গানগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তবে জি, স্যার। এগুলা কিন্তু আমি তোমাদেরকে নোটে দিয়ে দিছি। তোমরা কিন্তু পরবর্তী ক্লাসের আগে মানে রবিবার দিন পরবর্তী ক্লাস এগুলো কিন্তু রিডিং করে নেবা ভালো করে, ঠিক আছে? তাহলে আমি দ্রুত এগিয়ে যেতে পারবো। এই যে এখানে যা দেখতেছো এগুলা কিন্তু আমি তোমাদেরকে নোটে পাঠিয়ে দিচ্ছি। ওকে, জি স্যার। আচ্ছা দাঁড়াও পার্সেন্টেজটা দিয়ে দিই। রোল নাম্বার 1, সরি রোল নাম্বার 2।